ওরে গোপাল, শহর থেকে তোর ছোট বোন কবিতা আর জামাই বিক্রম এই বর্ষার ছুটি কাটাতে আমাদের এই গায়ের বাড়িতে এসেছে। মা, তুমি এই আনন্দের কথা আজকে সকাল সকাল আমাকে শোনালে। আমি তো শুনি খুশি হয়ে গেলাম। মা, আমাদের ছোট ননদিনী কবিতা আর বিক্রম বাবু অনেক দিন পর এই বর্ষায় আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। হ্যাঁ সাবিত্রী, তোরা দুজনে মিলে জলদি ওদের জন্য ঘরের বিছানা আর ভালো ভালো সব খাবারের ব্যবস্থা কর। মা, তুমি নিজের মনে আর কোনো বাড়তি দুশ্চিন্তা করো না। আমি নিজেই সবকিছুর ব্যবস্থা করছি। কবিতা আর বিক্রম বাবু তো শহরে থাকে, আমাদের এই কাদা মাটির গায়ে ওনাদের যেন কোনো কষ্ট না হয়। ওদের কোনো সমস্যা হতে দেব না সাবিত্রী। শহরে যতই আরাম থাক, আমার নিজের এই বাড়িতে আমি ওদের সব যত্ন করব। বর্ষার এই দুর্যোগের দিনে গ্রামের পথ এমনিতেই নোংরা হয়ে থাকে রে, তুই সব ভালো করে দেখে রাখিস। হ্যাঁ মা, আমি আমাদের ঘরের কোণ থেকে সব নতুন চাদর আর ভালো ভালো জিনিসপাতি এখনই রোদে দিয়ে প্রস্তুত করে রাখছি। কানাই কাকা, বাড়িতে ভালো আছেন তো? আমি আজকে আপনার কাছে একটা বিশেষ আর জরুরি প্রয়োজনে এলাম। আরে গোপাল যে, এসো এসো এসো। আজকে হুট করে আমার এই চণ্ডী মণ্ডপে অমন বর্ষাকালে কেন এলে বাবা? কোনো সমস্যা? কানাই কাকা, আমার বোন কবিতা আর ভগ্নিপতি বিক্রম শহর থেকে এই বর্ষায় আমাদের বাড়িতে বেড়াতে আসছে। ও মা, এ তো ভালো আর আনন্দের কথা গোপাল। তার জন্য হঠাৎ মানে কিসের প্রয়োজন পড়লো তোর? হ্যাঁ, ওদের আদর আপ্যায়নের জন্য বেশ কিছু বাড়তি খরচের ব্যাপার আছে কানাই কাকা, তাই আপনার কাছে কিছু টাকা ধার চাইতে এলাম। এই সামান্য কথা গোপাল, তুই এক মুহূর্ত লজ্জা না করে। কানাই কাকা, এই টাকার বিনিময়ে আমাকে পরে বাড়তি কোনো কিছু কি আপনাকে এনে দিতে হবে? তুই কি একদম পাগল হয়ে গেছিস গোপাল? তুই কখনো দেখেছিস টাকার বিনিময়ে আমি নিজের মানুষের থেকে কিছু নিই? না কানাই কাকা, আপনার উদার মনের কথা এই পুরো গ্রামের প্রতিটি মানুষ ভালো করে জানে। তোর যেদিন নিজের সুবিধে হবে তুই সেই দিন এসে এই টাকাগুলো আমার হাতে দিয়ে যাস। এখন জলদি বাড়ি যা। তোরা এসে গেছিস কবিতা, বিক্রম। তুমি এই কাদা জল মারিয়ে এত দূরে আসতে কষ্ট পেলে না তো? না না দাদা, শহরের পাকা রাস্তা ছেড়ে গ্রামের এই মাটির গন্ধ পেয়ে আমার নিজেরই ভালো লাগছে। কবিতা, বিক্রম বাবু, আপনারা জলদি ঘরের ভেতরে এসে বসুন। বর্ষার এই কড়া বাতাসে বাইরে ঠান্ডা লাগছে। তোরা দুজনে এবার একটুখানি শান্ত হয়ে বিশ্রাম নে। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমাকে দ্বিধা না করে জানাস। দাদা, আপনি আমাদের নিয়ে চিন্তা করছেন, আমাদের এখানে কোনো কষ্ট আদৌ হবে না। বর্ষার সময় আমাদের এই গ্রামের প্রতিটি পথ জলে ডুবে থাকে রে। তোরা সব সময় শহরে থাকিস, তাই একটু মানিয়ে নিস। দাদা, আমি তো ছোটবেলা থেকেই এই মাটির বাড়ি আর এই পথে বড় হয়েছি, আমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ বৌদি, এই বর্ষার শান্ত দিনে আপনাদের এই সুন্দর গ্রামে আমাদের সময় ভালো কাটবে। দাদা, আমরা তো শহর থেকে এই কাদা মাটির গ্রামে কটা দিনের ছুটি কাটাতে এলাম। এখানে এসে মনটা শান্ত হলো। হ্যাঁ বিক্রম, এই মেঘলা দিনে তোদের এই সামান্য ভাঙা ঘরের বারান্দায় বসে একসাথে মুড়ি খাওয়ার অনুভূতিটাই আলাদা। ভালো লাগছে না ভাই? আমার নিজের মনে একটা নতুন ইচ্ছে জেগেছে দাদা। যদি আপনি দয়া করে আমার এই সামান্য কথাটা একটু শোনেন। কিসের ইচ্ছের কথা বলছিস বিক্রম? তুমি নতুন কোনো জিনিস খেতে চাও নাকি? হাট থেকে তোমার জন্য ভালো কোনো খাবার কিনে আনবো? আমি নিজের হাতেই বানের নতুন ঘোলা জল থেকে জাল ফেলে একখানা তাজা মাছ ধরে তারপর রান্না করবার স্বাদ পেয়েছি। এ কি কথা বলছো তুমি? তুমি তো বড় শহরের মানুষ, হুট করে কাদা জলে নেমে এই দুর্যোগে আদৌ মাছ ধরবে কিভাবে? হ্যাঁ বিক্রম বাবু, কাদা জলের তোরে পা পিছলে গভীর খাদে পড়ে গেলে মস্ত বিপদে পড়বেন। এখন ওসব কাদা খাটার দরকার নেই। না বৌদি, নিজে জাল ফেলে জ্যান্ত মাছ ধরে তারপর ওসব উনুনে রান্না করে খাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ লুকিয়ে থাকে। এ তো ভালো আর কাজের কথা বলছো বিক্রম। শহরে তো সব সময় নামি বাজার থেকে কিনে মরা বরফ দেওয়া মাছ খাও। আগামীকাল ভোরবেলাতেই আমি তোমাদের সাথে নিয়ে আমাদের খালে ভালো তাজা মাছ ধরতে যাব। হ্যাঁ, দেখবে কত আনন্দ হবে। বাহ দাদা, আপনি আমার এই মনের ইচ্ছের কথা একেবারে মেনে নিয়ে ভালো করলেন। আমার আনন্দ আর ধরে না। হ্যাঁ,
আমি আর তুমি দুজনে মিলে কালকে সকালে নতুন জাল দিয়ে মাছ ধরবো। তারপর দুজনে মিলেই সেই মাছ মনের মতো করে রান্না করব। হ্যাঁ সাবিত্রী, এই দেখো, খাল থেকে আমি আর বিক্রম দুজনে মিলে কত কত তাজা রুই কাতলা মাছ নিজের হাতে করে ধরে এনেছি। বৌদি, জালের সুতোয় কেমন বড় বড় রূপালী রঙের ছটফটে জ্যান্ত মাছ উঠছে দেখুন। আমাদের আজকের এই খাটুনি সফল। সাবিত্রী, তুমি আর এক মুহূর্ত দেরি না করে এই সব কটা ভালো মাছ কেটে ধুয়ে রান্নার সব ব্যবস্থা করে দাও। একই কথা বলছো দাদা? কাল সন্ধ্যায় তোমরা দুজনে মিলে এই বারান্দায় বসে রাঁধুনি সেজে অনেক বড় বড় গল্প ফাঁদছিলে না কেন? সবকিছুই তোমরা যখন নিজের হাতে আমাদের খাওয়াবে বলেছিলে, তাহলে সামান্য মাছ কাটার কাজটুকু আজ তোমাদের কষ্ট করেই করো। হ্যাঁ, কবিতা একদম খাঁটি কথা বলেছে। আমরাও আজ একটুখানি অলসভাবে বারান্দায় দাঁড়িয়ে দেখি তোমরা দুজনে মিলে কেমন রান্না পারো। ওরে বাবারে, তোমরা দুজনে মিলে হুট করে এই রান্না বান্নার গুরু দায়িত্ব আমাদের ওই আনাড়ি সাধারণ পুরুষ মানুষের কাঁধে চাপিয়ে দিলে। কোনো সমস্যা নেই দাদা, কবিতা যখন আমাদের রান্নার আসল পরীক্ষা নিতেই চাইছে, তখন এই মাছ কাটার কাজ আমরাই কষ্ট করে করব। আচ্ছা বিক্রম, তবে তুই জলদি কুয়োতলা থেকে এক বালতি জল নিয়ে আয়, আমি বঁটিটা পেতে মাছের শক্ত আঁশগুলো ছাড়াই। হ্যাঁ দাদা, আপনি মাছগুলো কাটুন, আমি উনুন ধরবার জন্য শুকনো কাঠ আর ভালো খড় জোগাড় করে আনছি। এ কি মারাত্মক আর জঘন্য কাণ্ড ঘটল বিক্রম! আমাদের এই জরাজীর্ণ পুরনো রান্নাঘরটা বানের জলের তোড়ে একেবারে পুরোপুরি ভেঙে পড়ল। এই কড়া বর্ষার বৃষ্টির মধ্যে রান্নাঘরের শুকনো চাল ভেঙে পড়ল। এখন আমরা এই তাজা মাছগুলো আদেও কিভাবে রান্না করব ভাই? আমি তো ভেবেছিলাম গরম গরম কাঠের উনুনে মাছের ঝোল রেঁধে সবাইকে খাওয়াবো, কিন্তু এই জলমগ্ন চুলোয় তো আগুনই জ্বলবে না। ওরে সাবিত্রী, তুই জলদি শুকনো বারান্দা থেকে একবার এইদিকে আয়, দেখে যা আমাদের কি বিপদ হলো, দেখে যা। ওমা গোপাল, রান্নাঘরে তো একেবারে 12টা বেজে গেছে গো। মাটির সুন্দর নতুন চুলাটাও নোংরা জলে ডুবে পুরো কাদা হয়ে গেছে। এখন আমরা আদেও কিভাবে দুপুরের এই রান্না বান্নার ব্যবস্থা করব বলতো সাবিত্রী? তোর মাথায় কোনো ভালো নতুন বুদ্ধি আসছে কি? আমি তো এই বানের নোংরা জলের তোড় দেখে নিজের চোখেই বুঝতে পারছি না। আমার মাথায় তো কোনো ভালো বুদ্ধি আসছে না। ঘরের ভেতরেও তো এমন ধোঁয়া ছড়ানো মাটির চুলা জেলে আদেও কোনোভাবে এই কড়া বৃষ্টির দিনে রান্না করা যাবে না বৌদি। হ্যাঁ বিক্রম বাবু, যে হারে বাইরে চারদিকের জল হুহু করে বেড়ে চলেছে, তাতে যে কোনো সময় আমাদের শোবার ঘরেও জল ঢুকতে পারে। কানাই কাকা, আপনি কড়া দুর্যোগের মধ্যে পথ বেয়ে আমাদের এই ভাঙা বাড়িতে আদৌ কিভাবে এলেন? তোদের রান্নাঘরে চাল ধসে পড়বার শব্দ শুনে আমি আর নিজের ঘরে স্থির হয়ে বসে থাকতে পারলাম না গোপাল। কানাই কাকা, রান্নাঘরে মাটির চুলা তো বানের নোংরা জলে একেবারে পুরোপুরি ডুবে গেছে, এখন রান্না বান্নার কোনো উপায় নেই। আমাদের আজকে খালের তাজা মাছ রান্না করবার ইচ্ছে ছিল কানাই কাকা, কিন্তু উনুনে জল জমায় সব শেষ হয়ে গেল। তোরা এভাবে মনমরা হয়ে উঠানে দাঁড়িয়ে থাকলে আদেও কোনো নতুন সমাধান মিলবে না গোপাল। তোদের একটা ভালো বুদ্ধি দিই। কি বুদ্ধি কানাই কাকা? আমাদের ঘরের শোবার মেঝেও তো যে কোনো সময় বানের নতুন জলে একেবারে পুরোপুরি ডুবে যেতে পারে। তোরা ওই বট গাছটা দেখতে পাচ্ছিস? ওই গাছের মগডালে ভালো শক্ত বাঁশ দিয়ে একটা মাচা তৈরি কর। বট গাছের উপর নতুন বাঁশের মাচা পেতে রান্নাঘর করবার কথা বলছেন কানাই কাকা? এমন বুদ্ধি তো মাথায় আসেনি। হ্যাঁ গোপাল, ওই উঁচু গাছের উপর মাচা পেতে রান্নাঘর বানালে বানের জল যেমন ছুঁতে পারবে না, তেমনি বৃষ্টি থেকেও বাঁচা যাবে। কানাই কাকা, আপনার এই নতুন এই পরিকল্পনাটা অসাধারণ। আমরা এখনই কাজে লেগে পড়ছি। তোরা দুজনে মিলে কুড়াল আর ভালো দড়ি জোগাড় কর, আমি জঙ্গল থেকে শুকনো বাঁশ কাটবার লোক পাঠিয়ে দিচ্ছি। বিক্রম, তুমি সরু বাঁশটা আর একটু জোরে টানো ভাই, মাচার এই কোণটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। হ্যাঁ দাদা, আমি মোটা সুতোর দড়িটা দিয়ে বাঁশের খাঁজগুলো শক্ত করে পেঁচিয়ে দিচ্ছি, মাচা মজবুত হবে। দাদা, তোমরা মাচার ছাউনিটা আর একটু উঁচু করো, না হলে উনুন জ্বালালে ধোঁয়া বাইরে বেরোতে পারবে না।
বৌদি, এই মাটির চুলাটা আমরা মাচার উপরে শক্ত করে বসিয়ে ভালো শুকনো কাদা মাটি দিয়ে। হ্যাঁ বিক্রম, আর চারিদিকের এই তালপাতার ছাউনিটার কারণে কড়া বৃষ্টির জলও আমাদের এই নতুন উনুনে লাগবে না। আমাদের এই গাছের উপরে নতুন রান্নাঘরটা কিন্তু দেখতে মন্দ হচ্ছে না দাদা। বৌদি, বানের জল যদি আমাদের শোবার ঘরেও ঢুকে যায় তাহলেও কিন্তু আমরা এই সুন্দর মাচার উপর আরাম করে বসবাস করতে পারবো। মা, এই দেখো, আজকে আমি আর বিক্রম দুজনে মিলে গাছের উপরে রান্নাঘরে কড়া করে তাজা রুই মাছের ঝোল রেঁধেছি। ওরে গোপাল, ওরে বিক্রম, তোরা দুজনে আজ হুট করে এমন উঁচু গাছের ডালপালায় চড়ে এত বড় রান্নার কাজ করলি? হ্যাঁ মা, কবিতা আর বিক্রমবাবু যেভাবে গাছের ওপর নতুন বাঁশের মাচা পেতেছে তা খুবই দেখার মতন হয়েছে। মা, বানের জলের ভয়ে রান্না বন্ধ না রেখে বিক্রম আর দাদা মিলে আজ খাটুনি করে এই খাবার তৈরি করেছে। মা, আপনার এক মুহূর্ত দেরি না করে এই গরম গরম ভাত আর তাজা মাছের ঝোল তৃপ্তি করে খেয়ে দেখুন তো। তোদের এই পরম পরিশ্রমের রান্না মুখে দিতেই আমার নিজের মনের কোণে আনন্দ আর শান্তি জমলো বাবা। হ্যাঁ মা, বিক্রমবাবু তো শহরের মানুষেও যেভাবে উনুন ফু দিয়ে রান্না করছেন ওনার তো প্রশংসা করতেই হয়। কিন্তু মা, আমরা তো নিজেদের ঘরের জন্য এই খাবারের ব্যবস্থা করলাম, অথচ পাড়ার সাধারণ মানুষের কি অবস্থা! হ্যাঁ দাদা, বানের নোংরা জল যেভাবে চারদিকের গ্রামের প্রতিটা ঘরে ঢুকেছে তাতে গ্রামের গরিব মানুষদের খুব কষ্ট হচ্ছে। দাদা, চারিদিকের সব মাটির চুলা তো জলের তলায় চলে গেছে। গ্রামের মানুষ আদেও এই দুর্যোগে কিভাবে রান্নাবান্না করছে? আমাদের এই নিজের আনন্দের মাঝখানেও দরিদ্র প্রতিবেশীদের জন্য আমার নিজের মনের ভেতরের কোণে কষ্ট হচ্ছে ভাই। কানাই কাকা, আপনি এই ভর দুপুরে বাজার থেকে অমন মলিন মুখে একদম খালি হাতে কেন ফিরছেন? আর বলিস না গোপাল, বানের কড়া জল নদীর বাঁধ ভেঙে যাবে যেভাবে হু হু করে গ্রামের ভেতরে ঢুকে পড়ছে, তাতে চারিদিক একেবারে পুরোপুরি শেষ। কানাই কাকা, পাড়ার সাধারণ গরিব মানুষের ঘরের অবস্থা আদেও কেমন দেখলেন? সবাই ভালো আছে তো? গ্রামের বেশিরভাগ মাটির ঘরের বারান্দা বানানোর জলে ডুবে গেছে বিক্রম। মানুষের ঘরে একটুখানি নতুন শুকনো চালও অবশিষ্ট নেই। এ কি মারাত্মক কষ্টের কথা শোনালেন কানাই কাকা! গ্রামের সাধারণ মানুষেরা কি আজকে তবে সকাল থেকে না খেয়ে আছে? হ্যাঁ গোপাল, বানের নোংরা জলে সবার ঘরের চুলো একেবারে পুরোপুরি ভেসে গেছে। রান্নাবান্না করবার মতো কোনো শুকনো জায়গা আদেও নেই। কানাই কাকা, আমাদের নিজের ঘরের পাশে অমন দরিদ্র প্রতিবেশীরা না খেয়ে কষ্ট পাবে, এটা দেখে তো আমরা আদেও চুপ করে থাকতে পারি না। হ্যাঁ বিক্রম, আমাদের এই গাঁয়ের প্রতিটি অভাবী মানুষের ভালো ব্যবস্থা করবার জন্য আমাদের এখনই জলদি কোনো নতুন পথ বের করতে হবে। কিন্তু তোরা দুজনে মিলে এই দুর্যোগের মধ্যেও হুট করে এত মানুষের ভালো খাবারের ব্যবস্থা আদেও কিভাবে করবি বাবা? কানাই কাকা, আমরা ওই যে বট গাছের উপরে খাটুনি দিয়ে নতুন একটা রান্নাঘর তৈরি করেছিলাম, সেটা তো এখনো মজবুত আছে। একদম ঠিক কথা বলেছ বিক্রম। আমরা যদি কোনোভাবে বাইরে থেকে রান্নার শুকনো জিনিসপত্র আর ভালো চুনো চাল জোগাড় করে আনতে পারি। তোরা যখন এত বড় মহৎ কাজের জন্য তৈরি হয়েছিস গোপাল, তবে দরকারি সব জিনিসপত্রের ভালো ব্যবস্থা আমি নিজেই করেছি। ওরে বিক্রম, ওরে গোপাল, তোরা দুজনে আজকে হুট করে এত বড় মস্ত কড়াইয়ের খিচুড়ি আদেও কত চমৎকারভাবে রেঁধে ফেললি বাবা। কানাই কাকা, আমাদের ঘরের সাবিত্রী বৌদি আর কবিতার তো নিচে দাঁড়িয়ে মশলার তরকারি কেটে সাহায্য করেছে। হ্যাঁ কানাই কাকা, আজকে সকাল থেকে কবিতার সাবিত্রী দুজনে মিলে জল ভেঙে ঘর থেকে সব দরকারি শুকনো কাঠ জুগিয়ে দিয়েছে। তোদের এই পুরো পরিবারের পরম স্নেহের মিলন আর নিখুঁত কাজের বহর দেখে আমার নিজের মনে কোণে আনন্দ হলো। কানাই কাকা, এবার আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এই গরম খিচুড়ির পাত্রগুলো জলদি গ্রামবাসীদের কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ বিক্রম, আমি কলা গাছ দিয়ে শক্ত করে একখানা নতুন ভেলা তৈরি করে এনে উঠোনের জলের ওপর রেডি করে রেখেছি ভাই। ওরে গোপাল, তুই আর বিক্রম দুজনে মিলে এই গরম খাবারের পাত্রগুলো সাবধানে ভেলার উপর গুছিয়ে তুলে রাখতো বাবা।
কানাই কাকা, আপনিও আমাদের সাথে এই ভেলার উপরে এসে বসুন। পুরো গ্রামের পথঘাট তো আপনার ভালো করে আছে। হ্যাঁ বিক্রম, আমিও তোদের সাথে এই পথের বানের জলে নেবে গ্রামের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়াবো। তবে আর দেরি কেন? আমরা এখনই জলের বন্যার জলের উপর দিয়ে আমাদের নতুন ভেলা ভাসিয়ে তারপর রওনা দিই। ওরে গোপাল, ওরে বিক্রম, তোরা দুজনে মিলে এনে বানের বিপদের দিনে গ্রামের এত বড় উপকার করলি, তোদের তুলনা আদেও হয় না। কানাই কাকা, আমরা তো আমাদের নিজেদের প্রতিবেশীদের জন্য সামান্যই করেছি গো, এতে অমন প্রশংসার কি আছে? শহরের বড় বাবুদের কাছে তোদের এই পরম খাটুনির ভালো কথা বলেছিলাম, ওনারা খুশি হয়ে এই নতুন কিছু টাকা দিয়েছেন। তোরা দুজনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বানের নোংরা জল ভেঙে এত মানুষের সেবা করলি, এই টাকা তোদের সুন্দর কাজের ভালো পুরস্কার। কানাই কাকা, আমরা তো কোনো পুরস্কারের লোভ বা নতুন আশার বশে গ্রামের সাধারণ মানুষের এই সামান্য সেবা করিনি। হ্যাঁ কানাই কাকা, এই গায়ের অভাবী মানুষের চরম বিপদে পাশে দাঁড়ানো তো আমাদের পরম নৈতিক কর্তব্য ছিল। কানাই কাকা, আপনি দয়া করে নতুন টাকার থলিটা নিজের কাছে যত্ন করে আবার ফিরিয়ে নিয়ে যান। এই কড়া প্লাবনের পরে গ্রামের অনেক দরিদ্র পরিবারের ঘরবাড়ি নতুন করে মেরামত করতে টাকার প্রয়োজন হবে কানাই কাকা। তোদের এই পরম উদার আর নিঃস্বার্থ মনের ভালো চিন্তা দেখে তোরা আদেও আমার মানুষের তালিকায় মহান হয়ে গেলি রে আবার। আপনি এই নতুন টাকাগুলো ওই চরম ক্ষতিগ্রস্ত গরিব পরিবারের হাতে তুলে দিলে আমাদের নিজের মনের কোণে শান্তি হবে। গোপাল, আমাদের আসল রান্নাঘরটা যখন নিজেরা কষ্ট করে সুন্দর করে গুছিয়েছো, তবে ওই গাছের ওপর মাচাটা এবার ভেঙে ফেলা যাক। হ্যাঁ সাবিত্রী, রান্নাঘর ঠিক হয়ে গেলে ওই উঁচু বটগাছের ওপরের বাঁশের মাচা রান্নাঘর আদেও রেখে আমাদের কি নতুন লাভ হবে বলো তো ভাই? না না দাদা, হ্যাঁ ও এর সুন্দর মাচাটা এখন হুট করে অমন করে একেবারে পুরোপুরি ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই। কেন বিক্রম বাবু, মাটির উনুন যখন আমরা আবার নিজের ঘরের বারান্দার কোণে সুন্দর করে বসাতে পারছি, তখন ওটার কি দরকার? বৌদি, বর্ষার এই কড়া দুর্যোগের দিন কখনো যে কখন যে কেমন রূপ নিয়ে আবার ধেয়ে আসে তা আদেও নিজের মনে নিশ্চিত করে কেউ বলতে পারে না। হ্যাঁ বিক্রম, তুই খাঁটি আর বুদ্ধির কথা বলেছিস ভাই। বানের জল তো যে কোনো সময় আমাদের এই ভাঙা মাটির ঘরে আবারও ঢুকে পড়তে পারে। আমাদের এই সুন্দর মাচা রান্নাঘরটা যদি গাছের উপরে মজবুতভাবে তৈরি থাকে, তবে যে কোনো দুর্যোগে আমরা আবার ওটা ব্যবহার করতে পারবো। বিক্রম বাবুর এই দূরদর্শী চিন্তার কথা শুনে আমার নিজেরও ভালো লাগলো গো। আমাদের ওটা রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তবে তাই হোক সাবিত্রী, গাছের ওপরের ওই সুন্দর কুঁড়ে ঘরটা অমন চমৎকার ভাবেই থাকুক, আমাদের এই বিপদের আশ্রয়ে আদেও কাজের জিনিস। তোর আজকে হুট করে শহরে ফিরে যাচ্ছিস কবিতা, আমি তোদের এবার ভালো করে আদর আপ্যায়ন করতে পারলাম না। এ কি বলছেন দাদা? আপনি নিজের মুখে অমন কুণ্ঠিত আর ম্লান বিদায়ের কথা আদেও আনবেন না, আমি কষ্ট পাবো। হ্যাঁ দাদা, এই মাটির বাড়ি তো আমার নিজেরও পরম আদরের ঘর। এখানে আদর আপ্যায়নের নতুন কি থাকতে পারে বলো তো? কবিতা, তোরা দুজনে মিলে এই কড়া বর্ষার দিনেই ভাঙা ঘরে এসে কষ্ট পেলি ভাই, আমাদের মনটাও খারাপ লাগছে। বৌদি, এই বর্ষায় গ্রামের নিজের হাতে কাদা জল ভেঙে তাজা মাছ ধরা, আপনাদের সাথে এমন সময় কাটানো অভিজ্ঞতা দারুণ। তোরা এই গ্রামের কাদা মাটির পথ আর বানের কষ্টের মাঝেও যেভাবে সবার মুখে হাসি ধরে রাখলি তা দেখবার মতো। দাদা, গাছের ওপর ওই নতুন বাঁশের মাচায় বসে রান্না করা আর গ্রামের সমস্ত অভাবী মানুষকে খিচুড়ি খাওয়ানোর স্মৃতি কোনোদিন ভুলবো না। আগামী বর্ষার ছুটিতে আমরা দুজনে আবারও এই কাদামাটির গায়ের বাড়িতে আশা নিয়ে থাকতে আসবো দাদা, আপনারা ভালো থাকবেন। তোরা দুজনে বড় শহরে সাবধানে আর ভালো থাকিস। আগামী বর্ষায় তোদের পথ চেয়ে আমরা আগ্রহে বসে থাকবো। তোদের এই সুন্দর আর পরম পুণ্যময় যাত্রা শুভ হোক ভাই। ওপরওয়ালা তোদের এই পরম সুন্দর মিলন চিরকাল অক্ষুণ্ণ রাখুক। Hey, hey.